এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনুপমা দত্ত। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম তন্ময় দত্ত, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর নীলিমা। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। নীলিমা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জন্মদিনের পার্টিতে সবাই এসেছিল, স্বামী ছাড়া। সে অফিসের কাজের ঢাকের আবার আসতে পারেনি। পার্টি শেষে বাসার সবাই চলে গেল, শুধু দেওর রইল সাহায্য করতে। সবকিছু গুছিয়ে শেষ করার পর সে আমার সামনে একটি গিফট বক্স রাখল। খুলতেই দেখি একটি সোনার হার। আমি অবাক হয়ে তাকাতেই সে আমার হাত ধরে বলল, বুদি, এটা কোনো সাধারণ উপহার নয়, এটা আমার হৃদয়। তোমাকে আমি ভালোবাসি, ভাইয়ের সাথে ডিভোর্স করে আমাকে বিয়ে করো। আমি তোমাকে স্ত্রী হিসেবে সারা জীবন ভালোবাসব গু। আমার বুক ধড়ফড় করতে লাগল। গিফট বক্সের মধ্যে সোনার হার দেখে আমি পহেলেই অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু এখন এই কথা শুনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি? আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম। এত দামি উপহার কেন? আর এসব কি বলছো তুমি? বুদি, আমি আর লুকাতে পারছি না, দেওর আমার হাত ছাড়ল না। প্রতিবার ভাইয়া যখন তোমার জন্মদিন ভুলে যায় আমি কষ্ট পাই। আজও সে আসেনি, তাই না? কিন্তু আমি এসেছি, আমি সবসময় থাকব। আমি তোমাকে সত্যিই ভালোবাসি উ। আমি হার বক্সে রেখে পিছিয়ে গেলাম। এটা সম্পূর্ণ অনুচিত। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। এটা কিভাবে সম্ভব? প্রেমের কাছে সবই সম্ভব বুদি। দেওর আমার দিকে এক পা এগিয়ে এলো। আমি জানি তুমি সুখী নও। প্রতিবার ভাইয়া যখন তোমাকে উপেক্ষা করে আমি দেখি তোমার চোখে অশ্রু। আমি আর সহ্য করতে পারছি না গি। তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমি রাগে বললাম। এখনই এসব বাজে কথা বন্ধ করো গু। বুদি, আমার অনুভূতি বাজে নয়, দেওর আমার চোখে চোখ রাখল। আমি সত্যিই তোমাকে স্ত্রী হিসেবে চাই। ভাইয়াকে ডিভোর্স দাও, আমি তোমাকে প্রতিটি জন্মদিনে খুশি রাখব, প্রতিদিন ভালোবাসব গো। আমি ওর চোখে চোখ রেখে দৃঢ়তার সাথে বললাম, নির্মল, তুমি এখনই এখান থেকে চলে যাও। যা হয়েছে তা আমি ভুলে যাব, কিন্তু আর কখনো এরকম আচরণ করলে তন্ময়কে সবকিছু জানাব গো। নির্মল মুচকি হেসে বলল, বুদি, তুমি আমাকে ভুল বুঝেছ। আমি তোমার জন্য যে কিছু করতে পারি উ। ঠিক এই মুহূর্তে ঘরের দরজার শব্দ শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। কে এসেছে এই রাত্রে? নির্মল তাড়াতাড়ি আমার থেকে দূরে সরে গেল। আমি হারের বাক্সটা টেবিলের ড্রয়ারে লুকিয়ে ফেললাম। দরজা খুলে দেখি আমার প্রতিবেশী মিসেস শর্মা। তিনি হাঁপাচ্ছিলেন, যেন দৌড়ে এসেছেন। অনুপমা, তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন। অভিক। অভিক আর তার বন্ধুরা। তারা অ্যাক্সিডেন্ট করেছে। হাসপাতাল থেকে ফোন এসেছে গি। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। অভিক? আমার ছেলে? অ্যাক্সিডেন্ট? মাথায় যেন বজ্রপাত হল। নির্মল তাড়াতাড়ি এগিয়ে এসে আমাকে ধরল, না হলে আমি হয়তো পড়ে যেতাম। কোন হাসপাতাল? নির্মল প্রশ্ন করল। সিটি হাসপাতাল, মিসেস শর্মা জবাব দিলেন। আমি গাড়ি নিয়ে এসেছি, চলো গু। ৫ মিনিট পরে আমরা হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে দাঁড়িয়েছিলাম। চারিদিকে চিৎকার, কান্না আর দৌড়াদৌড়ি। নার্সরা হুইল চেয়ারে রোগী নিয়ে ছুটে যাচ্ছিল। ডাক্তাররা হাতে ব্লাড স্টেইনড গ্লাভস পরে একজন আরেকজনকে নির্দেশ দিচ্ছিল। অভিক দত্ত কোথায়? আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমার কণ্ঠে আতঙ্ক ঝরে পড়ছিল। রিসেপশনিস্ট কম্পিউটারে কিছু টাইপ করে বলল, অপারেশন থিয়েটারে, ৩য় তলায় উ। আমরা লিফটে উঠে ৩য় তলায় গেলাম। ওটির বাইরে অভিকের ২ বন্ধুকে দেখতে পেলাম, তাদের কাপড়ে রক্ত লেগে আছে। একজনের হাতে ব্যান্ডেজ বাঁধা। কি হয়েছিল? আমি তাদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলাম। আন্টি, আমরা শাহবাগের দিকে যাচ্ছিলাম, অভিকের বন্ধু রাকিব বলল, তার চোখ অশ্রুতে ভরা। একটা লরি আমাদের বাইকের সামনে এসে হঠাৎ ব্রেক করল। আমরা ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম গু। অভিক কেমন আছে? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম। সে সবচেয়ে বেশি আঘাত পেয়েছে, অন্য বন্ধু রাহুল বলল। মাথায় আঘাত হয়েছে, অনেক রক্ত গেছে গি। আমি ওটির দরজার দিকে তাকালাম। একজন ডাক্তার বেরিয়ে আসতেই আমি তার দিকে ছুটে গেলাম। অভিক দত্ত কেমন আছে ডাক্তার?
ডাক্তার আমার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। আপনি তার মা? আমি মাথা নাড়লাম। অবস্থা খুবই গুরুতর। মাথায় গভীর আঘাত হয়েছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। আমরা অপারেশন করছি, কিন্তু তিনি থামলেন। কিন্তু কি? আমি প্রায় চিৎকার করে বললাম। আমাদের রেয়ার ব্লাড টাইপে ও নেগেটিভ রক্তের তীব্র অভাব হচ্ছে। আপনার ছেলের ব্লাড গ্রুপ খুব বিরল, আমাদের ব্লাড ব্যাংকে পর্যাপ্ত স্টক নেই। আমি দেব। নির্মল এগিয়ে এসে বলল। আপনার ব্লাড গ্রুপ কি? ডাক্তার জিজ্ঞাসা করলেন। ও নেগেটিভ, নির্মল দৃঢ়তার সাথে বলল। আমি অবাক হয়ে নির্মলের দিকে তাকালাম। কেমন করে? কিন্তু এখন সেটা ভাবার সময় ছিল না। দ্রুত আসুন। ডাক্তার নির্মলকে ব্লাড ডোনেশন রুমে নিয়ে গেলেন। আমি ওয়েটিং রুমে বসেছিলাম, আমার হাত থরথর করে কাঁপছিল। মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমি তন্মজকে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। কোথায় গেছে সে? অফিসে ছিল বলেছিল, কিন্তু এখন কেন ফোন বন্ধ? ঘণ্টাখানেক পরে নির্মল ফিরে এলো, তার মুখ ফ্যাকাশে। একজন নার্স তাকে জুস দিলেন। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, সে ক্লান্ত হাসল। ডাক্তার বললেন রক্ত দিতে পারায় অভিকের জীবন বাঁচতে পারে। আমি নির্মলের হাত চেপে ধরলাম। ধন্যবাদ। তুমি না থাকলে জানি না কি হতো। তার চোখে এক অদ্ভুত আবেগ ফুটে উঠল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওটির দরজা খুলে গেল। ডাক্তার বেরিয়ে এলেন, তার মুখে হালকা হাসি। অপারেশন সফল হয়েছে, তিনি বললেন। রোগী এখন স্থিতিশীল আছে। আপনার ছেলে সাহসী, ওর জীবনীশক্তি অসাধারণ। আমি ধপ করে চেয়ারে বসে পড়লাম, অশ্রু প্রবলভাবে ঝরতে লাগল। কবে দেখতে পাব ওকে? কাল সকালে। আজ রাতটা ওকে আইসিইউতে রাখা হবে। আপনারা এখন বাড়ি যান, বিশ্রাম করুন। যখন আমরা হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম, তখন আমার ফোন বাজল। তন্ময়। হ্যালো তন্ময়, আমি ব্যাকুল কণ্ঠে বললাম। কোথায় তুমি? অভিক অ্যাক্সিডেন্ট করেছে সে। আমি জানি। তন্ময়ের কণ্ঠ অদ্ভুত শোনাল। আমি হাসপাতালে আসছি। তুমি কোথায়? আমরা বেরিয়ে আসছি। অভিক এখন ভালো আছে। বাসায় যাও, সে ব্যস্ত গলায় বলল। আমি হাসপাতালে যাচ্ছি, তারপর বাসায় যাব। কল শেষ হয়ে গেল। নির্মল আমাকে দেখে জিজ্ঞাসা করল, তন্ময়দা কোথায়? হাসপাতালে যাচ্ছে। সে বলল আমরা বাসায় যেতে। নির্মল কপালে ভাঁজ ফেলল, তার ফোন এতক্ষণ বন্ধ ছিল কেন? আমি ঘাট ঝাঁকালাম। জানি না। বাসায় ফিরে আমি নীলিমার ঘরে উকি দিলাম। সে শান্তভাবে ঘুমাচ্ছিল, সারা বিষয় থেকে অজান্তে। আমার সারা শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, তবুও ঘুম আসছিল না। অভিক, তার অবস্থা এখন কেমন আছে? আর নির্মল? সকালে যে কথা বলেছিল, ভাবলেই বুকে ধাক্কা লাগছিল। নির্মল রান্নাঘরে গিয়ে চা বানাচ্ছিল। আমি ড্রয়িং রুমে বসে টিভি চালালাম, কিন্তু কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। নির্মল চা নিয়ে এসে আমার পাশে বসল। এই নাও গরম চা। আমি চা নিলাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম। তারপর আমি বললাম, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। বলো। সে তার চায়ে চুমুক দিয়ে বলল। তুমি জানতে কিভাবে যে অভিকের ও নেগেটিভ ব্লাড গ্রুপ? সে আমার দিকে তাকিয়ে বলল, আমি জানতাম না। আমার নিজের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তাই বললাম। বাট আমি ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলাম, তুমি যদি অন্য ব্লাড গ্রুপের হতে? সে একটু হাসল। সেই রিস্ক নিয়েছিলাম। তবে আমি জানি আমার ব্লাড গ্রুপ হল ইউনিভার্সাল ডোনার। যে কাউকে দেওয়া যায়। আমি ঘাড় নাড়লাম। অভিকের ব্লাড গ্রুপ ও পজিটিভ, তন্ময়েরা পজিটিভ, আমার অ্যাব নেগেটিভ। অভিকের ব্লাড গ্রুপ কখনো ও নেগেটিভ হতে পারে না। নির্মল অবাক হয়ে আমার দিকে তাকাল। কিন্তু ডাক্তার যে বললেন। ডাক্তার ভুল শুনে থাকবেন, আমি দৃঢ়তার সাথে বললাম। প্যাথলজিতে রিপোর্ট করতে গিয়ে হয়তো কনফিউজড হয়ে গেছেন। আমি অভিকের ব্লাড গ্রুপ জানি, সে ও পজিটিভ। নির্মল চুপ করে রইল। আমরা দুজনই তন্ময়ের অপেক্ষায় ছিলাম। রাত 11টার দিকে তন্ময় বাসায় ফিরল। তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল যে সে খুব ক্লান্ত। অভিক কেমন আছে? আমি জিজ্ঞাসা করলাম। ভালো আছে, সে ক্লান্ত স্বরে বলল। ডাক্তার বললেন রাতে অবস্থা স্থিতিশীল থাকলে কাল বিকেলে হাসপাতাল থেকে ছেড়ে দেবেন। আমি অবাক হয়ে বললাম, এত তাড়াতাড়ি? ওর অবস্থা আশঙ্কাজনক ছিল না, তন্ময় জবাব দিল।
মাইনর কনকাশন, কিছু কাট ও ব্রুইজ। আর কিছু না গি। আমি আরও বেশি অবাক হলাম। কিন্তু ডাক্তার যে আমাকে বললেন মাথায় আঘাত গুরুতর, অভ্যন্তরীণ রক্তক্ষরণ গু। তন্ময় আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাল। কে বলল তোমাকে? কোনো ডাক্তার? ওটির বাইরে যিনি ছিলেন। ডাক্তার উ। আমি সেই ডাক্তারের নাম মনে করার চেষ্টা করলাম, কিন্তু আমি তার নাম জানতাম না। তন্ময় ধীরে ধীরে বলল, আমি যখন হাসপাতালে পৌঁছালাম, ডাক্তাররা আমাকে বললেন অবিকের অবস্থা তেমন গুরুতর নয়। কিছু টেস্ট করা হচ্ছিল, কোনো অপারেশন হয়নি গিয়ে। একটা অস্বস্তিকর নীরবতা ঘরে ছেয়ে গেল। আমি নির্মলের দিকে তাকালাম, সে তন্ময়ের দিকে তাকিয়ে আছে, তার মুখে চিন্তার ছাপ। কোথায় ছিলে তুমি এতক্ষণ? নির্মল হঠাৎ তন্ময়কে জিজ্ঞাসা করল। তন্ময় দ্রুত জবাব দিল, অফিসে ছিলাম। তারপর কয়েকজন ক্লায়েন্টের সাথে ডিনার ছিল গো। তোমার ফোন কেন বন্ধ ছিল? আমি জিজ্ঞাসা করলাম। ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল। তন্ময় টেবিলে তার ব্যাগ রাখল। আমি এখন শাওয়ার নিতে চাই উ। সে বাথরুমে চলে গেল। আমি আর নির্মল একে অপরের দিকে তাকালাম। কিছু একটা ঠিক ছিল না। আমি হাসপাতালে ফোন করে দেখি, আমি বললাম। এত রাতে? নির্মল প্রশ্ন করল। আমি জানতে চাই সত্যিই অবিকের অবস্থা কেমন, আমি জবাব দিলাম। আমি সিটি হাসপাতালে ফোন করলাম। রিসেপশনিস্ট আমাকে অবিকের ডাক্তারের সাথে কথা বলতে দিলেন। হ্যালো, আমি অবিক দত্তের মা বলছি। আমার ছেলের অবস্থা জানতে চাইছি গু। মিসেস দত্ত, ডাক্তার বললেন আপনার ছেলে ভালো আছে। তার সামান্য মাথায় আঘাত লেগেছে, কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণ নেই। আমরা কয়েকটি টেস্ট করেছি এবং সব রিপোর্ট নরমাল। আপনার ছেলের ব্লাড গ্রুপ ও পজিটিভ, আমাদের কোনো রক্তের ঘাটতি ছিল না গি। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু আমি যে ডাক্তারের সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন অবিকের অবস্থা গুরুতর, তার অপারেশন চলছে। ফোনের অপর প্রান্ত থেকে কিছুক্ষণ নীরবতা। তারপর ডাক্তার বললেন, মিসেস দত্ত, আজ আপনার ছেলের কোনো অপারেশন হয়নি। আমরা তাকে শুধু আইভি ফ্লুইড দিয়েছি এবং কিছু টেস্ট করেছি। কে আপনাকে এই তথ্য দিয়েছে? আমার গলা শুকিয়ে গেল। ওটির বাইরে এক ডাক্তার আমাকে বলেছিলেন গু। মিসেস দত্ত, আমাদের হাসপাতালের তৃতীয় তলায় কোনো ওটি নেই। ওটি আছে দ্বিতীয় তলায় উ। আমার শরীর হিম হয়ে গেল। কি বলছেন আপনি? আপনি কি সিটি হাসপাতালে এসেছিলেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। মিডনাইট এভিনিউতে? হ্যাঁ গু। আপনি কোন ফ্লোরে গিয়েছিলেন? তৃতীয় তলায় উ। এবং আপনি বলছেন সেখানে ওটি ছিল? এবং আপনার ছেলের অপারেশন হচ্ছিল? হ্যাঁ গু। আমার গলা কাঁপছিল। মিসেস দত্ত, আমাদের হাসপাতালের তৃতীয় তলায় শুধু প্রশাসনিক অফিস আছে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি ফোন রেখে দিলাম, আমার হাত কাঁপছিল। তন্ময় বাথরুম থেকে বেরিয়ে এসেছিল, সে আমার দিকে তাকাল। কি হয়েছে? তন্ময় জিজ্ঞাসা করল। তুমি অত ফ্যাকাশে দেখাচ্ছ কেন? আমি নির্মলের দিকে তাকালাম, তারপর তন্ময়ের দিকে। আমার মস্তিষ্ক দ্রুত কাজ করে যাচ্ছিল। কিছু না, আমি বললাম। শুধু ক্লান্ত লাগছে গু। তাহলে ঘুমাতে যাও, তন্ময় বলল। কাল সকালে হাসপাতালে যাব উ। রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মাথার মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি যে সিটি হাসপাতালে গিয়েছিলাম সেখানে তৃতীয় তলায় কোনো ওটি ছিল না। তাহলে আমি কোথায় গিয়েছিলাম? কোনো ডাক্তারের সাথে কথা বলেছিলাম? নির্মল কার রক্ত দিয়েছিল? পরের দিন সকালে তন্ময় যখন হাসপাতালে যাবার জন্য তৈরি হচ্ছিল, আমি বললাম, আমিও তোমার সাথে যাব উ। তন্ময় অবাক হয়ে বলল, তোমার শরীর খারাপ লাগছে না? তুমি বিশ্রাম করো, আমি অবিককে নিয়ে আসছি গু। না, আমিও যাব, আমি জোর দিয়ে বললাম। সিটি হাসপাতালে পৌঁছে আমি চারিদিকে তাকালাম। গতরাতে দেখা হাসপাতালের মতোই দেখাচ্ছিল, কিন্তু কিছু জিনিস ভিন্ন ছিল। লিফট আলাদা জায়গায়, রিসেপশন ডেস্ক আরও বড়। আমি রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, তৃতীয় তলায় কি আছে? প্রশাসনিক অফিস, রিসেপশনিস্ট জবাব দিলেন। কোনো ওটি নেই? না, ওটি দ্বিতীয় তলায় উ। আমরা অবিকের রুমে গেলাম। সে বিছানায় বসে টিভি দেখছিল। তার কপালে ব্যান্ডেজ বাঁধা ছিল, একটা হাতেও। আমাকে দেখে সে হাসল। মা, তুমি এসেছ? আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ মা, আমি ভালো আছি, সে বলল। মাথায় একটু আঘাত লেগেছে, ব্যাসকে। আমি তার চোখের দিকে তাকালাম। অপারেশন হয়নি তোমার? না, সে অবাক হয়ে বলল।
কিছু টেস্ট করা হয়েছে, ব্যাস্ক। আমি ডাক্তারের সাথে দেখা করলাম, তিনি আমাকে গতরাতের সেই একই কথাই বললেন। অবিকের অবস্থা গুরুতর ছিল না, কোনো অপারেশন হয়নি, তার ব্লাড গ্রুপ ও পজিটিভ। বাসায় ফিরে আসার পর আমি নির্মলের অপেক্ষা করছিলাম। সে কলেজ থেকে ফিরল দুপুরে। আমি তাকে ড্রয়িং রুমে ডাকলাম। আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি বললাম, আমার কণ্ঠ দৃঢ়। বলো। সে সোফায় বসল। আমরা কাল রাতে কোন হাসপাতালে গিয়েছিলাম? নির্মল আমার দিকে অবাক হয়ে তাকাল। সিটি হাসপাতালে। কেন? তৃতীয় তলায়। হ্যাঁ গো। তুমি কোনো ডাক্তারের কাছে রক্ত দিয়েছিলে? নির্মল একটু চুপ থেকে বলল, সে ডাক্তারের নাম আমি জানি না। তিনি আমাকে একটা রুমে নিয়ে গিয়েছিলেন গ। কোন রুম? আমি চাপা গলা জিজ্ঞাসা করলাম। আমি ঠিক মনে করতে পারছি না গি। কারণ সিটি হাসপাতালের তৃতীয় তলায় কোনো ওটি নেই নির্মল, আমি বললাম। সেখানে শুধু অফিস আছে। আমরা যেখানে গিয়েছিলাম সেটা সিটি হাসপাতাল ছিল না গি। নির্মল পাথরের মূর্তির মতো বসে রইল। আমি আমার ফোন বের করে ক্যামেরা অন করলাম। কাল রাতে কি ঘটেছিল নির্মল? সত্যি করে বলো। আমি নির্মল শব্দ খুঁজে পাচ্ছিল না। অবিকের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। সে হাসপাতালে ভর্তি হয়নি। সব ছিল নাটক। নির্মল উঠে দাঁড়াল। দেখো বুদি, আমার কোন দেওর নেই, আমি চিৎকার করে বললাম। তন্ময়ের কোনো ভাই নেই। তুমি কে? কেন আমাদের বাসায় এসেছ? আমার পরিবারের সাথে এই খেলা কেন খেলছ? নির্মল আমার দিকে এগিয়ে এলো। অনুপমা, শান্ত হও। দূরে থাকো, আমি বললাম। আমি পুলিশে ফোন করছি। করো। হঠাৎ নির্মলের চেহারা বদলে গেল। কিন্তু তার আগে এটা দেখো গ। সে পকেট থেকে একটা স্মার্টফোন বের করল এবং আমাকে দেখাল। স্ক্রিনে আমি দেখলাম অবিক। সে একটা চেয়ারে বাঁধা, তার মুখে গেজ, তার চোখে ভয়। অবিক, আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, নির্মল শান্তভাবে বলল। তোমার ছেলে আমাদের কাছে আছে। হাসপাতালে যাকে দেখেছ সে অবিক নয়। আমাদের লোক। আমি স্তব্ধ হয়ে গেলাম। কে তোমরা? কি চাও? আমরা সত্যিই তন্ময়ের অফিসে একটা লিস্ট খুঁজছি, নির্মল বসে বলল। কি লিস্ট? তুমি জানো তোমার স্বামী কি করে? নির্মল হাসল। সে একজন ড্রাগ ডিলার, বুদি। ঢাকার সবচেয়ে বড় সিন্ডিকেটের সদস্য। সে তার ক্লায়েন্টদের একটা লিস্ট রাখে, যাতে উচ্চপদস্থ অনেক লোক আছে, পুলিশ অফিসার, রাজনীতিবিদ, ব্যবসায়ী। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তন্ময়? কখনো না। সে তোমাকে কখনো বলেনি তার এত টাকা কোথা থেকে আসে? নিয়মিত বিদেশ ভ্রমণ? দামি গাড়ি? এই বাড়ি? আমাদের বসের সাথে তার চুক্তি ছিল, কিন্তু সে বসকে ধোঁকা দিয়েছে। তাই আমরা এসেছি সেই লিস্ট নিতে। আমি মাথা নাড়লাম। আমি জানি না কোনো লিস্টের কথা তুমি বলছো গু। তোমার জানার কথাও নয়। নির্মল একটা সিগারেট ধরাল। কিন্তু আমরা জানি সেটা এই বাড়িতে আছে। আমি এখানে সেটা খুঁজতে এসেছি। যদি তুমি সাহায্য করো, তোমার ছেলেকে কিছু হবে না গি। তন্ময় কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নির্মল বলল। সে এখনও সেই লিস্ট কোথায় লুকিয়েছে বলেনি। কিন্তু হয়তো তুমি বলতে পারবে গু। আমি চুপ করে বসে রইলাম। সারা শরীর কাঁপছিল, কিন্তু মাথায় একটাই চিন্তা, অবিককে বাঁচাতে হবে। আমি কিছুই জানি না, আমি বললাম। কিন্তু তন্ময়ের অফিসে দেখতে পারো? সেখানে দেখেছি, নির্মল বলল। কিছু পাইনি। কিন্তু আমাদের তথ্য বলছে সেই লিস্ট এই বাড়িতে লুকানো আছে। কোথায় হতে পারে বুদি? ভাবো। আমি মাথা নাড়লাম। আমি সত্যিই জানি না গে। চিন্তা করো। নির্মল উঠে দাঁড়াল। আমি তোমাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। তারপর আমি আবার আসব। যদি তুমি আমাকে সেই লিস্ট না দাও, তাহলে তোমার ছেলের আঙুল একটা একটা করে কেটে ফোনে দেখাবো গু। সে বাইরে চলে গেল, দরজা বন্ধ করে দিল। আমি নীলিমার ঘরে দৌড়ে গেলাম। সে স্কুলে। ফোন করলাম, ভগবানকে ধন্যবাদ সে ক্লাসে ছিল। স্কুলের প্রিন্সিপালকে বললাম ওকে যেন কেউ না নিয়ে যায়, আমি নিজে যাব। এরপর তন্ময়ের ঘরে গেলাম। সাধারণত আমি ওর ড্রয়ারে হাত দিতাম না, কিন্তু এখন দুশ্চিন্তায় সব উল্টেপাল্টে দেখতে লাগলাম। কোনো লিস্ট খুঁজছি, কিন্তু কি ধরনের? পেপার? ডিভিডি?
পেনড্রাইভ। অনেকক্ষণ খোঁজার পর আমি একটা লকার খুঁজে পেলাম যা লুকানো ছিল বেডরুমের মেঝের নিচে, কার্পেটের তলায়। একটা ছোট্ট স্টিলের বাক্স, লক করা। আমি চাবি খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, নির্মল আসতে আর মাত্র ৩০ মিনিট বাকি। আমি হাতুড়ি দিয়ে লকার ভাঙার চেষ্টা করলাম, কিন্তু এটা অত্যন্ত শক্ত ছিল। আমি ঘরময় তাকালাম, কিছু একটা দরকার যা দিয়ে এটা ভাঙা যায়। হঠাৎ আমার চোখ পড়ল তন্ময়ের গানের দিকে, যা দেয়ালে টাঙানো ছিল। সে শখের বসে সেটা রেখেছিল, কখনো ব্যবহার করত না। আমি সেটা নিয়ে লকারের উপর জোরে জোরে আঘাত করতে লাগলাম। কয়েক মিনিট পর লকার ভেঙে গেল। ভিতরে একটা পেনড্রাইভ, কিছু টাকা এবং কিছু কাগজপত্র ছিল। আমি পেনড্রাইভটা নিয়ে ল্যাপটপে লাগালাম। পাসওয়ার্ড চাইল। কি হতে পারে? তন্ময়ের জন্মদিন? আমার জন্মদিন? বিয়ের তারিখ? নানা পাসওয়ার্ড ট্রাই করলাম, কিছুই মিলল না। সময় পার হয়ে যাচ্ছিল। হঠাৎ একটা আইডিয়া এলো, অবিকের জন্মতারিখ ব্যাকওয়ার্ডে। ট্রাই করলাম, আর মিলে গেল। পেনড্রাইভে একটা ফোল্ডার ছিল, তার ভিতরে একটা স্প্রেডশিট। খুললাম, সেখানে অনেক নাম, ফোন নম্বর, ঠিকানা। কিন্তু এগুলো কি সত্যিই ড্রাগের ক্লায়েন্ট? অনেকগুলো ফাইল দেখলাম, কিন্তু কোনটাই ড্রাগ ডিলিংয়ের সাথে সম্পর্কিত মনে হল না। বরং দেখা গেল এই লোকেরা তন্ময়ের আসল ব্যবসার ক্লায়েন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট। তন্ময় একটা সফটওয়্যার কোম্পানির মালিক, সে কোনো ড্রাগ ডিলার নয়। তবে ফাইলগুলোর মধ্যে একটা ফোল্ডার পেলাম যার নাম সিন্ডিকেট এভিডেন্স ই। খুলে দেখলাম সেখানে অনেক রেকর্ডিং, ছবি, ডকুমেন্ট রয়েছে। ঢাকার একটা বড় ড্রাগ সিন্ডিকেটের সব প্রমাণ। এবং এর মধ্যে কিছু উচ্চপদস্থ লোকের নাম ছিল, পুলিশ অফিসারও ছিল। আমি বুঝলাম তন্ময় ড্রাগ ডিলার নয়, সে এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিল। কিন্তু কেন? ঠিক তখনই ডোরবেল বাজল। নির্মল ফিরে এসেছে। আমি পেনড্রাইভটা ল্যাপটপ থেকে খুলে নিলাম, আমার পকেটে রাখলাম। তারপর দরজা খুললাম। নির্মল ঢুকল, তার সাথে আরেকজন লোক, ব্যাগ হাতে। আমি জানতাম সে কি ব্যাগে নিয়ে এসেছে। কোথায় সেটা? নির্মল সরাসরি জিজ্ঞাসা করল। আমি পেয়েছি, আমি বললাম। কিন্তু আমি আগে আমার ছেলেকে দেখতে চাই। নির্মল হাসল। তুমি আমাদের বিশ্বাস করবে তো? আমার কাছে বিকল্প কি? আমি বললাম। তোমার ফোনে দেখাও অবিক ঠিক আছে কি? নির্মল ফোন বের করল, কল করল। পর্দায় অবিক দেখা গেল, এখনও চেয়ারে বাঁধা, কিন্তু দেখে মনে হলো ঠিক আছে। অবিক, তুমি ঠিক আছো? আমি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলাম। মা, এরা কারা? কেন আমাকে? কল কেটে গেল। নির্মল ফোন পকেটে রাখল। এখন দাও সেটা গু। আমি পেনড্রাইভটা বের করলাম। এটা? এর মধ্যে সব আছে গু। নির্মল সেটা নিয়ে তার সাথীকে দিল। দেখু। লোকটা ল্যাপটপে পেনড্রাইভ লাগাল, তারপর বলল, পাসওয়ার্ড চাচ্ছে গি। 800519191। আমি বললাম, অবিকের জন্মতারিখ ব্যাকওয়ার্ডে। লোকটা টাইপ করল, তারপর ফাইলগুলো দেখতে লাগল। নির্মল তার কাছে গিয়ে দেখল, তারপর আমার দিকে ফিরে তাকাল। ঠিক আছে। তুমি সত্যিই সেটা পেয়েছ গু? এখন আমার ছেলেকে ছেড়ে দাও, আমি বললাম। নির্মল দোলা দিয়ে হাসল। হয়তো। কিন্তু প্রথমে আমরা এই ফাইলগুলো ডিলিট করে দিই। এবং এই ভাঙা লকারও দেখছি। তন্ময় ভায়া কি তোমাকে কোনোদিন বলেছে সে কি করে? সে ড্রাগ ডিলার নয়, আমি জোর দিয়ে বললাম। তার একটা সফটওয়্যার কোম্পানি আছে। আর সে ঢাকা ড্রাগ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিল গু। নির্মল দীর্ঘশ্বাস ফেলল। তুমি অনেক বেশি জেনে ফেলেছ, বুদিগি। সে তার সাথীর দিকে তাকাল, যে পেন ড্রাইভের ফাইলগুলো ডিলিট করতে ব্যস্ত ছিল। আমি কাউকে বলবো না, আমি বললাম। আমরা দেশ ছেড়ে চলে যাব। শুধু আমার ছেলেকে ছেড়ে দাও। অত সহজ নয়, নির্মল বলল। আমাদের বসকে ব্যাখ্যা করতে হবে কেন তোমাদের ছেড়ে দিলাম গু। কারণ আমি সব কপি করে পুলিশকে পাঠিয়ে দিয়েছি, আমি হঠাৎ বললাম। নির্মল ও তার সাথী থমকে গেল। যখন বুঝতে পারলাম এগুলো কি, আমি চালিয়ে গেলাম। আমি আমার এক বন্ধুকে সব ফাইল ইমেইল করে দিয়েছি। শেপ। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়।
মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে।
15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম 1000 টাকা। রাকিবের পকেটে 5 টাকা ছিল। বাকি 5 টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে, কি রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে। চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম 3 মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল 5টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে 3 দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র 2 জন। ছাত্রছাত্রী প্রায় 150। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে?
মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। পঞ্চম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না, বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে উ। ষষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও উ। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই উ। বলো উ। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি ই। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গু। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে। সততা দিতে পারবে। এটাই যথেষ্ট উ।
রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে? তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব। মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না। তানিয়ার মা বললেন, বাবা মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে। তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই। তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে 35,000 টাকা। রাকিব বিশ্বাস করতে পারল না। 35,000 টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে। ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল।
সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি, মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ, আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন 55,000 টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন 50,000 টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 40,000 টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন। শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে।
এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০, তৃতীয় মাসে ২০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে। বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর। রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা, সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ। অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব। অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে,
কিন্তু ওই লোক ক্ষমতাবান। সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে। সময় লাগবে। টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব। আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে। আইনজীবীর ফি দিতে হচ্ছে। টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়। এটা আমাদের সবার জয়। সত্যের জয়। 13 অধ্যায় সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল। বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান। আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল। পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল। আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। 14 অধ্যায় পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে। 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে। শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল।
সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর ৫ লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে। গান শেখায়। জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল। বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না।
আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না গে। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে গি। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এতদূর যাবে গু। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে গি। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম গু। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে গু। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা গু দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি গু। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ গি, তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।